সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে প্রবাসীর কথা অনুষ্ঠানে। আমি সৌমিক আহমেদ। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে 3 দশকের বেশি সময় ধরে খান টিউটোরিয়াল বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন খান টিউটোরিয়ালের সিইও ডাক্তার ইভান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের স্টুডিওতে। থ্যাংক ইউ সৌমিক সাহেব। চ্যানেল আইয়ের স্টুডিওতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু বলবেন যে আপনারা পুরো ফ্যামিলি নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির ছেলেমেয়েদের শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। জি, একটু বলবেন যে আপনি কিভাবে আপনার বাবা মায়ের পথ ধরে এই টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত হলেন। থ্যাংক ইউ সো মাচ। নিউ ইয়র্কে আমি এখানে আমরা আসি, ধরেন আমার আব্বা যখন পিএইচডি করেন ভার্জিনিয়া থেকে, এখানে এসে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে আমার আব্বা তখন ইকোনমিক সাবজেক্টে পিএইচডি করছেন, যখন আমি মাত্র ফার্স্ট গ্রেড এই দেশে বলে। তো তখন থেকে আমরা দেখছি এলমহার্স্ট থাকি, সাউথ ওজন পার্ক থাকি, অথবা পরে বেলরোজে থাকি। আমার আব্বা আমার আম্মা দুজনেই স্কুল সিস্টেমে মানে টিচার ছিলেন। আব্বা আম্মা দেখতেন যে এলমহার্স্টে যত ফান্ডিং পাচ্ছে ছেলেমেয়েরা আর বেলরোজ লং আইল্যান্ডের কাছে যত ফান্ডিং পাচ্ছে স্কুলগুলা পুরাপুরি আলাদা। তো বুঝতে পারতো যে বাচ্চার একটা সাপোর্ট সবসময় কিন্তু সমান না। স্কুল সিস্টেম ব্রঙ্কসে হয়তো এতটুকু পয়সা দিচ্ছে, কিন্তু দেখবেন ফ্রেশ মেডোজ, বেসাইড এইরকম এত বেশি ফান্ডিং দিচ্ছে, যেটা আমার আব্বার কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। আমাদের কমিউনিটি কেন কম পাবে? ওখান থেকে আমার আব্বা আমার আম্মা দুইজনই স্কুল সিস্টেমে শিক্ষা নিয়েছিলেন অ্যাটলিস্ট 10 বছর। তারপরে নিজের একটা কমিউনিটির জন্য আস্তে আস্তে শুরু হলো। তো তখন থেকে দেখছে যে একটা বাচ্চাকে যদি সপ্তাহে 2 ঘন্টা দেওয়া হয় স্কুলের বাইরে, অথবা বড় পরীক্ষার জন্য 4 ঘন্টা দেওয়া হয়, যত কিছু ইনইকুয়ালিটি আছে ফান্ডিং স্কেরসিটির জন্য, ওই 2 ঘন্টাতে, ওই 4 ঘন্টাতে আমাদের সাহায্য নিয়ে, আমাদের সাপোর্ট, গাইডেন্স, একাডেমিক কাউন্সেলিং, টিচিং, কোচিং, যেটাই ডিসক্রিপশন দেন, দেখছি যে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট ওভারনাইট একদম 180 ডিগ্রি একদম ইমপ্রুভ সোর হচ্ছিল। তো ওরকমভাবে আমরা শুরু হয়েছি। আর এইভাবে 30 বছর আমরা অনেক নতুন জিনিস দেখছি। এখন আমাদের প্রত্যেকটা বাচ্চার ফোনে পকেটে সোশ্যাল মিডিয়া ফোন আছে। প্রত্যেকটা বাবা মার মানে ওদেরও মানে আইফোন, ইন্টারনেট, ইউটিউব এইসব থেকে অনেক নতুন সুযোগ আর নতুন সমস্যাও দুইটাই দেখছি 30 বছরে। আপনি এভাবেই কি যুক্ত হয়েছিলেন যে নতুন কিছু নিয়ে আসবেন প্রতিষ্ঠানের জন্য? যতটুকু করতে পারি ছোটকাল থেকে আমি করছি। 15 বছর 16 বছর আমিও বাবা মাকে দেখছি। আমি যখন ওই বয়সে আমি তখন ছিলাম ব্রঙ্ক সায়েন্সে। আমার আব্বার খুব বড় স্বপ্ন ছিলেন যে আমি এই দেশে ডাক্তারি শেষ করি। তো বুঝতাম যে মাইন্ডের পিছনে আমার যেটাই করি, আব্বা আম্মাকে হেল্প করব, নিজের গ্র্যাজুয়েশন করব, কলেজে ঢুকবো, কিন্তু আব্বার জন্য মেডিকেল ডিগ্রি পাশ করা, শেষ করা, দেওয়া, এটা আমার একটা দায়িত্ব ছিল, ছোটকাল থেকে ভিতরে জানতাম। তো আমি দেখছি যে আমি যদিও মেডিসিনে সব কেমিস্ট্রি নিচ্ছি, এপি কেমিস্ট্রি নিচ্ছি, সোফি ডেভিস এত কম্পিটিশনের একটা প্রোগ্রামে আমি চান্স পেয়েছি, কিন্তু ভিতর থেকে আমি দেখছি আমি সবকিছু খেয়াল করছি, শুধু মেডিসিন না। আর এই সময় আমার আব্বা আনফর্চুনেটলি মাল্টিপল মাইলোমা বোন ম্যারো ক্যান্সার নিয়ে উনি ডায়াগনোসিস হন। তখন আমার বয়স মাত্র 20। সো তখন থেকে আমি এই সাইডে আমি মেডিসিন শেষ করছি, এই সাইডে আম্মা আমার আব্বার সাথে হাসপাতালে 7 দিন আছেন। আমি আইদার মেডিকেল স্কুলে অথবা লাইব্রেরিতে অথবা আব্বার পাশে পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, অথবা দৌড় দিয়ে খানে এসে সময় দিচ্ছি। সো যখন আমি টিচার মাত্র, আমি এখন ধরেন 20 বছর 21 বছর, এত চাপ, মেডিকেলের চাপ, আব্বা এরকম অসুস্থ, আম্মার অনেক টেনশন যাচ্ছে, তখন দেখলাম যে খানে এসে সময় দেওয়া প্যারেন্টসদের সাথে, বাচ্চাদের সাথে, টিচারদের সাথে, আমি তখন মাত্র এক টিচার, ওইটা করে করে আমার নিজের অনেক মোটিভেশন পেয়েছি। আমাদের সবাই একটা খুব মেন্টাল চাপ গিয়েছিল, কিন্তু খান
খানের আমাদের কাজ করা, ফ্যামিলিদের সাথে সময় পাওয়া, ওইটা আমার আব্বা, আমার আম্মা, আমাকেও আমাদেরকে অনেক সাহায্য করেছে। আপনি ওই সময় স্টুডেন্ট ছিলেন, জি। এখনকার স্টুডেন্ট, মানে চ্যালেঞ্জটা কতটা বেড়েছে এখনকার বাচ্চাদের জন্য? চ্যালেঞ্জটা বিভিন্নভাবে বাচ্চাদের জন্য বেড়ে গেছে, আর অনেক দিকে টেকনোলজির জন্য ইজি হয়ে গেছে। আমাদের সময় খাটনি নিয়ে এরকম বই পড়তে হতো 8 ঘন্টা 10 ঘন্টা, হয়তো বা ওই সময়টা এখন একটু কমে গেছে ছেলে মেয়েদের জন্য। এআই থাকাতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হয়তো বা ওই চ্যাপ্টারটা আর একটু ইজিলি বোঝাতে পারবে। আমাদের ওই বইটা 8 ঘন্টার বই, হয়তো বা এখনকার স্টুডেন্ট 5 ঘন্টা ইন্টারনেটে আর একটু অন্যভাবে দেখে দেখে জিনিসটা আরো তাড়াতাড়ি বুঝতে পারবে। কিন্তু ওই 3 ঘন্টা যে আমরা ফেরত পেলাম, এই সময় যত কিছু আমাদের মাইন্ডের ডিস্ট্রাকশন হতে থাকে, আগের তুলনায় আমাদের দেখছি আজকালের ছেলেমেয়েরা আরো অনেক শাটডাউন হয়ে গেছে। বাবা মার সাথে কমিউনিকেশনটা অনেক কমে গেছে। সবসময় একটা গ্যাপ থাকে, জেনারেশন গ্যাপ, কালচার গ্যাপ। কিন্তু টেকনোলজি, ফোন, কোভিড, এই সব কিছু মিলে আমাদের প্যারেন্টসরা এক ঘরে, বাচ্চারা আরেক ঘরে, ফোনে দরজা বন্ধ, ওরা ফোনে মানে বিছনায় শুয়ে আছে। আমার বাড়িতেও আমি দেখি আমার 2 ছেলে মেয়ে আছে, একদিকে আমার মেয়ে হয়তো বা অনেক কিছু নিয়ে তার পড়াশোনা করছে, এটা করছে, আর ওই দিনটা দেখছি ছেলে হয়তো বা বিছনায় শুয়ে শুয়ে আইপ্যাডে আছে। তা আমি তো বুঝতে পারছি একই বাড়িতে 2 ছেলে মেয়ে একদম অন্যদিকে সময় দিচ্ছে, কিভাবে এটাকে ঠিক করি। আমার বাড়িতে যদি পরীক্ষা থাকে, অন্যদের বাড়িতে কি পরীক্ষা থাকে আমি তো বুঝতে পারবো না। আপনি বলছিলেন যে ওয়ার্কশপ করেন অভিভাবক দিন, আপনার কিভাবে এই যে মানে এখনকার যে সিচুয়েশনের সমস্যা, এটা কিভাবে হ্যান্ডেল করছেন, কিভাবে ওয়ার্কশপগুলোতে ডিপেন্ড করে কোন ওয়ার্কশপ। আমাদের বাড়িতে হোক, আমাদের কমিউনিটিতে হোক, আমরা সবসময় দেখছি যে ছোট শিশুদের সাহায্যটা সবচেয়ে নাম্বার 1 জরুরি জিনিস। তো অনেক বাড়িতে আছে আমাদের স্পিচ ডিলে, বাচ্চা যেখানে 2 থেকে 3 বছরের মধ্যে কথা শুরু হওয়ার দরকার, ওরা হয়তো বা দেরি হয়ে যাচ্ছে। অনেকজন বুঝছে না যে আসলে ভিতরে আরো সিরিয়াস প্রবলেম থাকতে পারে, অথবা সেন্সরি প্রবলেম, সামান্য অটিজম, এডিএইচডি, লার্নিং ডিসেবিলিটি। এগুলা আমাদের আগের কালে এত বেশি ঘন ঘন পাওয়া যেত না, এখন অনেক বেশি ডায়াগনোসিস বেড়ে যাচ্ছে কমিউনিটিতে। অনেক রিজন থাকতে পারে, কিন্তু এগুলা দেখে দেখে আমরা বুঝছি যে শুধু কোচিং না, আমাদের অনেক ফ্যামিলি, আমি প্রত্যেক সপ্তাহে খানে দেখি যে এক বাচ্চাকে ভর্তি করিয়েছে, কিন্তু আমাকে বলছে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে তো পড়াশোনায় খুব তুখার, কিন্তু খুব অগোছানো, স্কলারশিপের সময় একদম ভুলে যায়। আমি তো বুঝছি যে একটা কন্ডিশনের মধ্যে, যে হয়তো বা জিনিয়াস পরীক্ষা দিতে পারে, কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিতে হয়তো বা গাড়ি চালাতে পারছে না, অথবা ফ্রেন্ডশিপ রাখতে পারছে না, মা বাবাদের সাথে হয়তো বা একটু বাজবাজি হচ্ছে, এরকম। তো আমরা অনেক কিছু দেখছি মেডিকেল সাইড থেকে, প্যারেন্টস সাইড থেকে, আর অফকোর্স খান টিউটোরিয়ালের এডুকেশন সাইড থেকে। এইভাবে আপনারা হেল্প করছেন শিক্ষার্থীদের যেভাবে পারি। আমাদের এত বিভিন্ন রকমের ট্রেনিং পেয়েছি, ওইটা চেষ্টা করবো যে অবশ্যই সবাইকে একটা হেল্প করতে। অভিভাবকরা যে টিউটোরিয়ালে আসছেন, তারা কি কি বিষয় এখন গুরুত্ব দিয়ে থাকেন এই সময়গুলোতে? ছাত্ররা নাকি প্যারেন্টসরা? অভিভাবকরা, প্যারেন্টসরা অনেক 2-3টে জিনিস নিয়ে যে কনসার্ন থাকে, যে স্টেট এক্সাম, আমার ছেলে দেখলাম ম্যাথে ভালো কিন্তু রিডিং এ খারাপ, কেন? ওরা বুঝছে না যে কেন। আমরা তো না দেখে বুঝতে পারছি যে, আমরা নিশ্চয়ই গেস করতে পারছি যে বাসায় 4-5 ঘন্টা আইপ্যাড নিয়ে থাকে, এই সময় বই কখন পড়বে। যে আইপ্যাড যে 4-5 ঘন্টা করছে, ওদের ধৈর্যটা কমে যাচ্ছে, ছেলে মেয়েদের ব্রেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন খাতার সামনে বসবে, একটা রিডিং করতে হবে 10 মিনিট, তখন রিডিং এর জন্য 2 মিনিটও পারে না, বারবার ডিস্ট্রাক্টেড হচ্ছে। তো কিন্তু অঙ্কের সময় ঠাস ঠাস করে হয়তো বা আরেকটু ইজিলি পাচ্ছে। তো প্যারেন্টসরা বুঝতে পারছে না যে আমার ছেলে মেয়ে এটাতে এত ভালো কিন্তু এটাতে অনেক খারাপ। অথবা আরেকটা রিজন প্যারেন্টসরা যখন নিয়ে আসে, জানে যে এখানে 400টা হাই স্কুলের মধ্যে
মাত্র 10-12টা হাই স্কুল আছে যে সুটেবল, বাকি সব 390 হাই স্কুল আপনিও আপনার নিজের ছেলে মেয়েকে কোনোদিন পাঠাতে পারতেন না, রাজি হতেন না। এখন আমরা কিভাবে মেক শিওর করি আমাদের বাঙালি যারা যারা চ্যানেল আই দেখছে কিভাবে ওদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো তুখার হাই স্কুলে পৌঁছাতে পারে সময় মতো। এখন আমাদের একটা ড্রিম প্রোগ্রাম আছে, নিউ ইয়র্ক শহর থেকে একটা পাবলিক একটা ফ্রি ড্রিম প্রোগ্রাম দেয়, এখানে 4 মাসের ক্লাস দেয়, যেখানে খানের ছাত্ররা 12 মাসের ক্লাস আরো অনেক কঠিন জিনিস করে যাচ্ছে। তা এখন বাবা মাকে তো ফল করতে পারছে না, স্কুল থেকে দিল 4 মাসের ফ্রি প্রোগ্রাম। তো আপনি এখন আমাকে বলেন 4 মাসের ফ্রি পাবলিক প্রোগ্রাম আর একটা যেটা প্রাইভেট প্রোগ্রাম 12 মাসের খুব লো কস্টে, আমাদেরও স্কলারশিপ আছে, আমাদেরও 3 মাসের স্কলারশিপ আছে বাঙালিদের জন্য। আমাদের অনেকজন যারা যারা ওই পরীক্ষা নিয়ে 3 মাসের স্কলারশিপ পায় নাই, ওদের আমার থেকে, আমার আম্মার থেকে, আমার বউর থেকে আমরা 1 মাস দিয়ে দিয়েছি। ওরা খাটনি করে চেষ্টা করলো একটা স্কলারশিপ পেতে 3 মাসের, যেটা পকেট থেকে একটা পয়সা যাবে না, বাকিটা আমরা সবাই দেখা দিচ্ছি। আমাদের টিচাররা সবাই কলেজের গ্রাজুয়েট অথবা কলেজের তুখার মার্কস নিয়ে চলছে। আমার কনফিডেন্স আছে 100%, 200% যে খানে দিলে আমরা আমাদের প্রোগ্রাম ওরা ঢুকতে পারবে। কি কি বিষয়ে এই মুহূর্তে খান টাচ করছে শিক্ষার্থীদের জন্য? সবচেয়ে জরুরি হলো একটা সিস্টেম অনুযায়ী পড়াশোনা করা, সময় মতো ধৈর্য নিয়ে আসা, বাসায় আগে আগে প্র্যাকটিস করা, বেসিক জিনিসগুলা যেগুলা এক সময় আমাদের জন্য অনেক কমন নলেজ ছিল। আমরা ছোটকালে বুঝতাম যত আগে থেকে পড়বা পরীক্ষার আগে ততই কম চাপ পড়বে, পরীক্ষা কাছে আসতে আসতে ততই মেন্টালি সাহস নিয়ে আমরা পরীক্ষা নিতে পারবো। এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের আম্মা শিখাইছে, নানি শিখিয়েছেন, ছোট মামা শিখাইছেন, বাবাও শিখাইছেন, এরা তো নাই, কে শিখাবে? টিভি তো শিখাবে না, বাড়িওয়ালা তো শিখাবে না, বাবা মা তো দুজনই চাকরি নিয়ে অনেক এই শহরে সার্ভাইভ করতে হচ্ছে, টাকা পয়সা হোক চাকরি হোক অনেক টানাটানি সবারই। তো আমরা জানি যে প্যারেন্টসদের একটা হার্ডশিপ যাচ্ছে। একটা প্যারেন্টস বাসায় কাজ করুক, বাচ্চাদেরকে দেখাশোনা করুক অথবা বাইরে কাজ করুক, বিশাল ডিফারেন্স। যারা দুইটা ইনকাম নিয়ে চলছে ওরা হয়তো বা পয়সাতে একটু ফাইন্যান্সিয়ালি সিকিউর, কিন্তু ওদের মাথায় সবসময় ঘুরছে আমি তো আমার ছেলে মেয়ের সাথে কোনো সময় দিতে পারছি না। আর যারা বাসায় একজন মাদার আছে একটু সময় দিতে পারছে, ওদের তো আবার পয়সার টানাটানি, সো কোথা থেকে কি সিলেকশন করবে। তো যখন খানে আসে আমরা প্রত্যেকটা সিচুয়েশন দেখে দেখে বুঝতে পারি কার কি দরকার। ওরা আমাদেরকে ওপেনলি বললে দেখে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, অথবা আমার শাশুড়ির এই শরীরে এই অসুবিধা চলছে, আমার দেশে টাকা পাঠাতে হয়েছে, আমাদের হঠাৎ করে আমার হাজবেন্ড দেশে যেতে হলো, টানাটানি হচ্ছে। না অসুবিধা নেই, আমরা কিছু না কিছু ফিগার আউট করে আমরা পড়াশোনাটা যে কোনো সময় না থামুক, এটা এভাবে আমরা করে করে আমাদের 32 বছর চলছে। অলরেডি আমাদের 5,000 ছেলে মেয়ে এরকম তুখার স্কুলে চান্স পেয়েছে। বাঙালিদের আপনি জিজ্ঞেস করলেন আমার আম্মাকে বাঙালিরা কয়জন, আলহামদুলিল্লাহ 5,000 ছেলে মেয়েদের মধ্যে 90% ছেলে মেয়েও যদি বাঙালি হয় আমরা খুবই খুশি। কারণ এখন 21শে ফেব্রুয়ারি আজকে, এখন দেখা যাচ্ছে যে টপ হাই স্কুলে ম্যান্ডারিনের পরে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ যারা বাংলা স্পিকিং। তার মানে আমরা 32 বছর ধরে আমরা আগে থেকে আছি। আমরা এই চ্যানেল প্রত্যেক মার্চ মাসে আমাদেরকে জিজ্ঞেস করে ইভান সাহেব, নাইমা ভাবি আপনাদের কয়জন ছেলে মেয়ে চান্স পেয়েছে। আমরা খুব খুশি থাকি, কারণ আমরা একমাত্র যেরকম সঙ্গে সঙ্গে বলি 150 জন চান্স পেয়েছে, 40 জন স্টাইভেসেন্ট, 60 জন ব্রঙ্ক সায়েন্স, বাকি সবাই ব্রুকলিন টেক, আর হয়তো বা 30 জন নতুনগুলা। তো এরকম আমরা ওপেনলি রিপোর্টিং করি, সবাইকে নিয়ে ফিরে আনি, ওদেরকে বলি তোমাদের এসএটির জন্য হোক, রিজেন্স পরীক্ষার জন্য হোক, আমরা তো সবসময় আছি। এটা ছাড়া অনেকজন জানে না যে আমাদের স্কলারশিপের সম্বন্ধে, অনেকজন জানে না যে আমাকে ফোনে পেলে, আমার আম্মাকে ফোনে পেলে ম্যানেজারকে বললে হবে যে মিসেস খানের সাথে একটু আমাকে
একটু লাইনে কানেকশন করে দাও, শনি রবির মধ্যে সঙ্গে সঙ্গে ওদের জানা আছে আমাদের সাথে ডাইরেক্টলি ফোন করে জানাইতে। তো আমরা শুনে বুঝে সাহায্যটা ওখান থেকে শুরু, যেটা 30 বছর ধরে সবাই করে যাচ্ছে, কিন্তু ওপেনলি তো বেশি মানে বলতে পারি না। আর্থিকভাবে পিছিয়ে যারা আছে তারাও যেন হতাশ না হন, Exactly. তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য খান টিউটোরিয়ালের পক্ষ থেকে সুযোগ আছে। অনেক সময় আমরা দেখি খারাপ খারাপ সিচুয়েশন পড়ে। পুলিশ অফিসার, এই বছর আমাদের একটা পুলিশ অফিসার চলে গেলেন ইন দ্য লাইন অফ ডিউটি আমাদের সারা। তো আমরা তো দেখছি এরকম একটা সিচুয়েশন হয়েছে। আমরা তো 30 বছর ধরে কমিউনিটিতে আছি, নিশ্চয়ই আমরা ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করে অন্যভাবে কিছু না কিছু আমরা ওদের সাথে আছি। আরও তো একাডেমি আছে। জি। এই একাডেমিগুলোতে আপনি বলছিলেন যে 90% স্টুডেন্ট হচ্ছে বাঙালি, 10% অন্যান্য শিক্ষার্থী। তো অন্যান্য ঈদের তুলনায় যারা মিডল স্কুল কিংবা কলেজ গ্রেডে আমাদের ছেলেমেয়েরা কতটা এগিয়ে যাচ্ছে অন্য কমিউনিটি নাকি অন্য অন্য কমিউনিটির তুলনায়? আমাদের অন্য কমিউনিটির তুলনায় যেটা বললাম, যখন আপনি দেখবেন বাসায় কি ভাষা হচ্ছে বলানো হচ্ছে, ভালো ভালো তুখার স্কুলে দেখবেন ম্যান্ডারিন চাইনিজের সাথে বাঙালি। আমাদের দেখবেন যে কারা কারা স্কলারশিপ পাচ্ছে, ওরা দেখবেন যে এশিয়ানরা অনেক বেশি করে পাচ্ছে। এখন আমাদের একটা সুযোগ যখন হয়ে গেছে, আমাদেরও দায়িত্ব হয়ে গেছে। আমরা শুধু কেন মাত্র আগাবো, যত আশেপাশের আমাদের মতো শুরু করতে হয়েছে। একটু কষ্টের সময়, ইমিগ্রেন্ট হোক, অন্যভাবে মাইনরিটি হোক, তো আমাদের আশেপাশের নেবারদের জন্য স্কলারশিপ আছে। আমরা যে শুধু বাঙালিদেরকে হেল্প করব ওইটাই আমরা স্যাটিসফাইড না। নিউ ইয়র্ক শহর এত সুন্দর একটা শহর যে আমাদের মেয়র দেখেছেন যে আফ্রিকাতে জন্ম, মা বাবা ইন্ডিয়ান, এখানে বড় হয়েছে, নিশ্চয়ই বাসায় 3-4 ভাষা জানা তার। তো আমরা তো বুঝতে পারছি যে নিউ ইয়র্কের মতো, কুইন্সের মতো জায়গা, এত পৃথিবীর ভালো ভালো জায়গা। আমার মেডিকেল স্কুলের বেস্ট ফ্রেন্ড নাইজেরিয়ান, ছোটকালের বেস্ট ফ্রেন্ড ব্ল্যাক আমেরিকান, কলেজে কত স্প্যানিশ স্পিকিং ক্লাসমেটের সাথে আমরা একসাথে সার্ভ করেছি হাসপাতালে যখন আমরা কাজ করি। সো আমরা সবার জন্যই আমরা আশা করি যে অন্যরা দেখে জানবে যে খান টিউটোরিয়াল হোক, চ্যানেল আই হোক, বাংলাদেশি কমিউনিটি সবসময় সবার জন্য আছে। 21-এর কথা বলছিলেন আপনি, কোনো অভিভাবক কিংবা প্যারেন্টসরা কি বাংলা শেখার কোনো বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করে কিনা? অফকোর্স, এই রিকোয়েস্টটা ছোটকাল থেকে অনেক পেয়েছি। আর আমি সবসময়, আমার আম্মা সবসময় একটা উত্তর ছিল, আমরা এডুকেশন লাইনে আছি, আমরা যতই অবশ্যই ছেলে মেয়েদের বাংলা কথা লেখা আগিয়েতে চাই, আমাদের সাথে আমাদের পাশে কয়েকটা সংগঠন আছে যে তুখারভাবে ওদের সিস্টেমে বাংলা শেখাচ্ছে, গান শেখাচ্ছে, নাটক শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, বিপা, আমাদের ছোটকাল থেকে ওদের ফাউন্ডার সিলিমান্টির সাথে চেনা, ছোটকাল থেকে। ওনার বড় ছেলে, ওনার মেয়ে, আমার ভাই বোন, ওখান থেকে ওদের একজন স্টাইভেশন পাওয়া, ও তখন থেকে আমার আব্বা বুঝতে পেরেছে যে আমার ভালো স্কুলে যাওয়া উচিত। তো এরকম যে আগের থেকে আমরা আছি, বিপা বাংলা শেখা, গান সবসময় সবাইকে বলি ওখানে যে দেখে আসেন ওরা ওদের স্কেজুলটা, কিন্তু এখানে পড়াশোনার জন্য আমরা সবসময় আছি। সো সবার একটা হাত আছে, সবার একটা লেন আছে। এই যতই আমরা অনেক আরো বেশি করতে চাই, আমরা জানি যে আমাদের ছাড়া কয়েকজন আছে এটা আরেকটু এক্সপার্টিস আছে, সবসময় বলি যে ওদের ওখানে যে দেখে আসেন, ওরা তুখার ভাবে। কিন্তু এটা সম্ভব কিনা, কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা হয়তো বলতে পারে, বুঝতে পারে পুরোটাই, বাট লিখতে একেবারেই পারে না। জি। তো ওদের নিয়ে বাংলার কোনো কোর্স কিংবা কোনো কিছু ভবিষ্যতে করা যায় কিনা? আমার শখ আছে, খুবই শখ আছে, কিন্তু যদি হয়তো একটা পার্টনারশিপ করি, অন্য যারা যারা এটা অনেকদিন ধরে করছে, বলবো আপনারা ক্লাসটা আপনারা টিচার পাঠান, জায়গা আমাদের আছে, থার্সডে ইভিনিং 5টা থেকে 7টা আপনাদের বাংলা ক্লাস চলবে আমাদের খানের ক্লাসরুমে, ফ্যাসিলিটিতে।
টিচার হয়তো বা ওদের অ্যারেঞ্জমেন্টস আর বাকিটা যেভাবে ফ্যামিলিরা আগা যেতে পারে। আপনার প্রশ্নটা ভালো হয়েছে, কারণ আমার বাড়িতে আমার 2 ছেলে মেয়ে আছে। আমার মেয়ে 13 বছর, বাংলা বুঝতে পারে, বলতেও পারে, মাশাল্লাহ এই বছর 2য় বছর রোজাও রাখতে শুরু করেছে। আর আমার ছেলে উল্টা, ও হয়তো ইংলিশে শুধু পড়বে, স্প্যানিশে বলবে, ওরা শিখে, স্প্যানিশও শিখে, কিন্তু ওকে বাংলা শেখাটা আমার আম্মা সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 বার করে চেষ্টা করে, এই লার্ন দিস, শিখো। তো প্রত্যেকটা বাড়িতে দেখবেন যখন প্যারেন্টসরা একটা বাচ্চা একদিকে আর একটা বাচ্চা অন্যদিকে, সবসময় দেখবেন এটা নিয়ে একটা ফান, কারণ আমাদের প্যারেন্টসদের জন্য একটা পরীক্ষা, আমাদের সব বাচ্চাকে তো একইভাবে মানুষ করা যায় না। এটা নিয়ে আমরা 32 বছর ধরে চলছি, আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আশা করে আরো 32 বছর, বেশি 100 বছর পার হয়ে যাব সবাই। একটু যদি বলেন যে খান টিউটোরিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা চেষ্টা করব এখন নতুন জেনারেশন যারা, নতুন প্যারেন্টস যারা আমার বয়সের, ওদের কি কি প্রশ্ন, ওদের কি কি গোল, ওদের, কারণ এরা হলো এখন সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট, আমরা ছিলাম ফার্স্ট জেনারেশন, এখন সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্টের জন্য কিভাবে উঠতে হয়, কিভাবে আগিয়ে হয়, আর ওইটা আমাদের সবসময় চেষ্টা করছি হেলথি লিভিং নিয়ে বাচ্চাদেরকে শেখানো। ওইটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে 2 ঘন্টার ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা ফ্রি ভিডিও আমরা হার্ভার্ড থেকে তৈরি করেছি। আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, হেলথি লিভিং, যে মাইন্ডটা সবসময় একটু অন্যভাবে ফ্রেশ থাকবে, হেলথি ওয়েতে, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, ওইটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা সবসময় আশা করবো যে বাচ্চা সুস্থ ওই বাচ্চা খুশি, আর যে বাচ্চা খুশি ওই বাচ্চা একাডেমিকলি ওইটা তো সবচেয়ে ইজি হয়ে যায়। ধন্যবাদ ডাক্তার ইভান। ডাক্তার ইভান যেমন বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার কারণে একটি ভয়াবহ চ্যালেঞ্জ আমাদের শিক্ষার্থীরা এখানে সামনে রয়েছে তাদের, তো সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে, যেমন বলছিলেন যে একটি সুস্থ শিশু হলে, সে মানসিকভাবে সুস্থ হলে সে একাডেমিকলি অবশ্যই ভালো করবে। আমরাও সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।